একটা মেগা প্রজেক্ট যেখানে বিশ্বের 150টিরও বেশি দেশ অংশ নিয়েছে, যেখানে এয়ারপোর্ট, মেট্রো রেল এবং সিপোর্ট বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেখানে ভবিষ্যৎ দুবাই আর সিঙ্গাপুর গড়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু আজ সেই দেশগুলো এই মেগা প্রজেক্টগুলো অসম্পূর্ণ আর স্বপ্নভঙ্গ চুরমার হয়ে পড়ে আছে, কিন্তু সে দেশ ঋণের বোঝায় ডুবে গেছে আর কোথাও কোথাও অংশ বিশেষ পড়ে আছে। এটাই ছিল চীনের সবচেয়ে বড় গ্লোবাল মেগা প্রজেক্ট, যার নাম দেওয়া হয়েছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এক সময় একে বলা হয়েছিল প্রজেক্ট অফ দ্য সেঞ্চুরি, কিন্তু আজ একে বলা হচ্ছে ডিপ্লোমেটিক্যাল ডিজাস্টার। এবং এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেসব গরিব দেশ যাদের মিষ্টি স্বপ্ন দেখা হয়েছিল। তাহলে আসলে কি, যে আজ চীনের মতো সুপার পাওয়ারের দিকে আঙুল উঠছে? 2013 সালে যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ঘোষণা করে, তখন একে বলা হয়েছিল শতাব্দীর সবচেয়ে বড় পরিকল্পনা। এর উদ্দেশ্য ছিল একটি নতুন সিল্ক রোড তৈরি করা, যেখানে রেল লাইন, হাইওয়ে এবং বন্দরগুলোর মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে যুক্ত করা যাবে। চীনের লক্ষ্য ছিল দরিদ্র দেশগুলোকে উন্নয়নের পথে নিয়ে আসা এবং চীনকে গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করা। চীনের এই ভিশন দেখে বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। 140টারও বেশি তৎক্ষণাৎ আগ্রহ দেখায়। অনেক দরিদ্র দেশ তৎক্ষণাৎ চীনের কাছ থেকে ঋণ দিতে শুরু করে। অল্প সময়ে চীন এই প্রজেক্টে $1.2 ট্রিলিয়ন ঢেলে দেয়। তবে এই টাকা চীন সেই দেশগুলোকে লোন আকারে দিয়েছে, যাদেরকে ওয়েস্টার্ন ব্যাংক বা IMF ঋণ দিতে ঝুঁকিপূর্ণভাবে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু অচিরে BRI এর আসল রূপ প্রকাশ পেল। শুধু এটা অবকাঠামোগত প্রজেক্ট ছিল না, বরং চীনের একটি ডিপ্লোমেটিক্যাল বা ইকোনমিক এজেন্ডা ছিল। আসলে চীনের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এত বেশি বেড়ে গিয়েছিল যে তাদের কাছে প্রতি বছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বের হচ্ছিল, কিন্তু চীনের ভেতরে তাদের চাকরিতে মানিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তখনই চীন এক নতুন পরিকল্পনা করলে এবং মানুষের বাইরে এক্সপোর্ট করবে এবং তাদের নিজের ডিপ্লোমেটিক্যাল শক্তি বাড়াবে। প্ল্যান ছিল এই যে দরিদ্র দেশগুলোকে BRI প্রজেক্টের জন্য ঋণ দেওয়া হবে এবং সেই প্রজেক্টগুলোকে নিজেদের অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি ব্যবহার করা হবে, যাতে তাদের নিজস্ব মানুষ উপকৃত হয়। BRI এর সবচেয়ে বড় সমস্যা হলো DTD, মানে চীনের দরিদ্র দেশগুলোকে এত বেশি লোন দিয়েছে যে তারা কোনোদিন তা ফেরত দিতে পারবে না, আর এর বিনিময়ে তারা বাধ্য হবে নিজের জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো চীনের হাতে তুলে দিতে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেতাদের স্বপ্ন দেখানো হয়েছিল যে তারা ভারত মহাসাগর তৈরি করবে, তবে তারা দুবাইয়ের মতো একটি আঞ্চলিক। কিন্তু সমস্যা ছিল শ্রীলঙ্কার কাছে একটি বন্দর ছিল, কলম্বো পোর্ট। এটি একটি ট্রান্সশিপমেন্ট হাব, যেখানে বড় জাহাজ থেকে কন্টেনার, ছোট জাহাজ স্থানান্তর করা হয়। চীন শ্রীলঙ্কাকে লোভ দেখায় একটি নতুন গভীর সমুদ্র বন্দর তৈরি করবে, যা মালাক্কা প্রণালী থেকে সুয়েজ খাল পর্যন্ত ব্যস্ত শিপমেন্ট রুটের উপরে অবস্থিত হবে। আর এই বন্দরের নাম হবে হামবান পোর্ট। শ্রীলঙ্কা যখন চীনের কাছ থেকে $3 বিলিয়ন ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন চীন ধাপে ধাপে নিজের সত্যগুলো সামনে রাখলো। প্রথম সত্য ছিল এই বন্দর নির্মাণ কাজ কেবলমাত্র চীনের কোম্পানিগুলো করবে। ঋণের সুদ যদিও তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু সত্য ছিল ঋণ যদি পরিশোধ না করা হয় তবে চীন তা প্রজেক্ট দখল করার ক্ষমতা থাকবে। নির্মাণ কাজ সম্পূর্ণ হলো হামবান বন্দর কখনো সফলভাবে চালু হতে পারলো না। ফিজিবিলিটি স্টাডিতে প্রমাণ হয়েছে যে এখানে আসলে নতুন বন্দরের কোনো প্রয়োজন ছিল না। বাস্তব অবস্থা হলো সারা বছরে মাত্র 30 থেকে 40টি জাহাজ এখানে থামতো। যখন বন্দরই চলল না, তখন ঋণ পরিশোধ একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। অবশেষে 2017 সালে একটা চুক্তির আওতায় শ্রীলঙ্কাকে 99 বছরের জন্য হামবান বন্দর একটা চীনা কোম্পানির কাছে হস্তান্তর করতে হয়। এখন শুধু সেই বন্দরের রেভিনিউ শুধু চীনের কাছে যায়, আর শ্রীলঙ্কা কার্যকর নিজের সার্বভৌমত্ব একটি অংশ হারিয়েছে। কিন্তু এই ফাঁদে পড়া দেশ শ্রীলঙ্কা এখন নয়। আফ্রিকার ছোট্ট দেশ জাম্বিয়া, এটি মূলত তামা বা কপার রপ্তানির উপর নির্ভরশীল। দেশের নেতারা অর্থনীতিকে আধুনিক করার স্বপ্ন দেখেছে, চীনা ঋণের সাহায্যে নানা ধরনের প্রজেক্ট শুরু করে। তাদেরকে বোঝানো হয়েছিল IMF বা পশ্চিমা দেশের ঋণের সত্য কঠিন, চীনের ঋণের সত্য সহজ। তারা খেয়াল করেনি সেই লুকানো সত্যগুলো, যেখানে বলা হয়েছিল যদি ঋণ শোধ করা না হয় তবে চীন তার সম্পত্তি দখল করবে। এর মূল্য ছিল ভয়াবহ। 2020 সালে যখন জাম্বিয়া মোট বৈদেশিক ঋণ ছিল 43 ছিল চীনের হাতে। কোভিড-19 কারণে যখন বাণিজ্য এবং পর্যটক বন্ধ হয়ে গেল এবং তামার চাহিদা কমে গেল, তখন জাম্বিয়া ডিফল্ট করে বসে। শুধু তাই নয়, BRI অনেকগুলো প্রজেক্ট তৈরি করে, মানে এসব প্রজেক্ট বাইরে থেকে দেখতে বড় বা চমকপ্রদ, কিন্তু বাস্তবে কোনো সুফল নাই। ইউরোপের ছোট্ট একটি দেশ 2014 সালে চীনের কাছ থেকে $1 বিলিয়ন ঋণ নেয় হাইওয়ের জন্য, বারবোলজি হাইওয়ে। কিন্তু পরিকল্পনা এতটাই খারাপ ছিল যে পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ শুরু হলো, টাকা ফুরিয়ে যায় খুব দ্রুত। শেষ পর্যন্ত মাত্র 41 কিলোমিটার রাস্তা তৈরি হয়, যা কোথাও পৌঁছায় না। এই ছোট্ট সেকশনে এত বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়েছিল যা গোটা দেশের অর্থনীতি কেঁপে ওঠে। ঋণের বোঝা তাদের GDPর 80% হয়ে গেছে। শ্রীলঙ্কার ঋণের পরিমাণ GDPর 80% বেশি হয়ে গেছে। তাদেরকে IMF এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চাইতে হচ্ছে। শ্রীলঙ্কার হামবান বন্দরের এলাকার পাশে একটি বিমানবন্দর তৈরি করা হয়েছে, যেখানে আশেপাশে উন্নয়ন এবং মাতালা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য $200 মিলিয়ন ব্যয় নির্মাণ হয়। আর এই অর্থ চীনের কাছ থেকে ঋণ হিসাবে নেওয়া হয়, কিন্তু এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখায়নি, যাত্রীও আসেনি। আজ অবস্থা এমন হয়েছে যে বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দর বলা হয়, কারণ এখানে খুব ফ্লাইট কম আছে। এমনকি মাঝে মাঝে রানওয়েতে হাতি এবং অন্যান্য প্রাণী ঘুরে বেড়াতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার উপকূলে ইকুয়েডর নামে একটি ছোট্ট দেশ BRI এর ফাঁদে আটকে গেছে। তারা নিজের জ্বালানির সংকটের জন্য চীনের সঙ্গে $2.6 বিলিয়ন একটি বাঁধ তৈরি করেছিল। নির্মাণ কাজের সময় চীনা কন্ট্রাক্টরের মান বজায় রাখেন এবং পরে জানা যায় কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ চালানো হয়েছিল।
ফলাফল হলো আজ বাঁধের দেয়ালে 17,000-এর বেশি ফাটল ধরা পড়েছে। এই প্রকল্প যে কোনো সময় ধসে পড়তে পারে, যা শুধু একটি অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং একটি বিশাল মানবিক এবং পরিবেশগত সংকট হয়ে উঠতে পারে। এরপর আছে চীনের পালা। সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যা পাকিস্তানের জন্য $60 বিলিয়ন প্রকল্প ছিল। পাকিস্তানের আশা করছিল বিদ্যুৎ, চাকরি এবং উন্নয়ন হবে, কিন্তু বেশিরভাগ প্রকল্প দেরি হয়েছে, যা ব্যর্থ হয়েছে। গাওয়াদের মানুষ পানি, বিদ্যুৎ, এমনকি চীনের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি। আজ পাকিস্তানের উপর ঋণের বোঝা আরও বেড়েছে। এখন অবস্থা এমন হয়েছে যে গাওয়াদার বন্দর, যা আগে পাকিস্তান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ছিল, এখন চীনের দখল। এখানকার আয় 91% চীন নিয়ে যায়, আর মাত্র 9% পাকিস্তানের ভাগে আছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল যখন G7-এর একমাত্র সদস্য দেশ ইতালি এই উদ্যোগে যুক্ত হয়েছিল। বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে চীন সরাসরি ইতালিকে নগদ ঋণ দেওয়ার এবং কয়েকটি MOU সরাসরি সাইন করেছিল, যেখানে চীনা বিনিয়োগ এবং বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি ছিল। কিন্তু বেশিরভাগ প্রকল্প বাস্তবে রূপ নেয়নি এবং ইতালি খুব সামান্য অর্থনৈতিক সুবিধা পেয়েছিল। এর জন্য ইতালি এটিকে একটি বড় ধরনের ভুল আখ্যায়িত করে এবং BRI থেকে বেরিয়ে যায়। ইতালি ছাড়াও মালয়েশিয়া, মিয়ানমার, বাংলাদেশ এবং নেপাল এই দেশগুলো BRI-এর কয়েকটি প্রকল্প বাতিল করেছে, নয়তো শর্তগুলো নতুন করে নির্ধারণ করেছে। এই প্রকল্পগুলো স্বচ্ছতা এবং কম ঋণের প্রতিশ্রুতি দেয়, যে দেশগুলো চীনের ঋণের ফাঁদ থেকে রক্ষা পেতে পারে। কিন্তু এর ফলে চীন এবং রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিজেকে একঘরে মনে করছিল, তখন BRI-এর মাধ্যমে চীন কাছাকাছি আসার চেষ্টা করে। এর ফলে একটি নতুন ভূ রাজনৈতিক জোট গড়ে উঠেছে, যা আমেরিকার প্রভাবশালী অবস্থানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। 10 বছরে আরও $1 ট্রিলিয়ন খরচ করার পর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বৈদেশিক নীতির ব্যর্থ হিসেবে ধরা হয়েছে। এর ব্যর্থতার মূল কারণ ছিল যে এটি কখনো সত্যিকারের উন্নয়নের জন্য তৈরি হয়নি, বরং চীনের স্বার্থের জন্য চালু করা হয়েছিল। চীন যা চাচ্ছিল, নিজের অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা রপ্তানি করতে, কাঁচা উৎসের প্রবেশাধিকার পেতে এবং নিজের ভূ রাজনৈতিক ক্ষমতা বাড়াতে। তাছাড়া চীন যে ঋণগুলো দিয়েছে তার বেশিরভাগ চীনা ইয়ানে ছিল, কারণ তারা তাদের মুদ্রাকে বিশ্বে ছড়িয়ে দিতে চাচ্ছিল। আজ BRI এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। চীন এটাকে BRI 2.0 রিব্র্যান্ড করেছে, যেখানে জোর দেওয়া হয়েছে ডিজিটাল অবকাঠামো, সবুজ জ্বালানি এবং টেকসই প্রকল্পগুলোর উপর। প্রশ্ন হচ্ছে, BRI যেখানে এত দেশের ক্ষতি হলো, চীন কি এতে থেকে লাভ পেল? আসলে চীন যা চেয়েছিল তার ঠিক মতন পায়নি। চীন চাচ্ছিল বিশ্বে তার নিয়ন্ত্রণ বাড়াতে, কিন্তু উল্টো ডেবিট ট্যারিফ ডিপ্লোম্যাটিক তকমা লেগে গেছে। এমনকি BRI-এর কারণে চীন থেকে নিজের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে। $1 ট্রিলিয়ন ঋণের ফাঁদ আনতে যেসব প্রকল্পগুলো দখল নিয়েছে, সেগুলো চালানোর দায়িত্ব এখন চীনের ঘাড়ে এসে পড়েছে। অন্যদিকে BRI এর মাধ্যমে চীন বিশ্বজুড়ে 100-টির বেশি বন্দর এবং সরাসরি পরোক্ষ অংশীদারিত্ব নিয়ে ফেলেছে, যা চীনের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য যথেষ্ট উপকারী। যদিও BRI-এর পুরো নেটওয়ার্ক সম্পূর্ণ হয়, তবে এটি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সড়ক, রেল এবং সমুদ্র যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে বিশ্বের 65% জনসংখ্যা কভার করা যাবে।